ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আজকে হচ্ছে ৪র্থ লেকচার। আজকে আমরা এক্সাম্পল 6 করব এবং আজকে মূলত আমি এই চ্যাপ্টারে যে ২ টাইপের ম্যাথ রয়েছে, এই ২ টাইপের ম্যাথের জন্য একটা অ্যালগরিদম দিয়ে দিব। যেন তোমাদের ম্যাথ কমন না আসলেও, কারণ এখন কিন্তু তোমরা দেখতে পারতেছো প্রশ্নের প্যাটার্নে কিন্তু চেঞ্জ আসছে। আস্তে, আস্তে আরও করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের প্যাটার্নে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসতেছে। সো তোমরা যেন যেকোনো ম্যাথ করতে পারো ওইভাবেই কিন্তু আমরা পড়াবো। সো আজকে আমরা একটা অ্যালগরিদম দিয়ে দিব যে কিভাবে করতে হবে। সো যারা ১ম, ২য়, ৩য় লেকচার করোনি তারা অবশ্যই ১ম, ২য়, ৩য় লেকচার করে তারপরে আমার এই লেকচারটা দেখতে আসবা। ওকে? তাহলে শুরু করা যাক আমাদের আজকের লেকচার। আচ্ছা। সো আমরা কোশ্চেনে পড়ে নিই কি বলছে এখানে। বলছে সমবৃত্তীয় সকল কোণক, সকল আমরা আমরা সবাই জানি কোণক কি, এবং এখানে কোণক বলতে কি বুঝায় আমাদের? এই যে সবাই কোন আইসক্রিম খাই না? এই যে কোন আইসক্রিমের যে শেপটা ওইটা কিন্তু একটা কোণক। ঠিক আছে? আচ্ছা। তো এটা শুধু কোণক বললেই পারত। কিন্তু সমবৃত্ত কেন বলতেছে এটা আমরা বলবো আস্তে, আস্তে। কোশ্চেনটা পড়ি আবার। সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে বলছে আমাকে। ঠিক আছে? সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে বলছে, যার অক্ষ z অক্ষের সহিত সমাপতিত। ওকে? এখানে সমবৃত্তীয় আমরা তো এটা বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা কোণক হবে এখানে একটা। কোণকটা কেমন হবে? সমবৃত্ত হবে। তারপর কি হবে? এটা z অক্ষের সহিত সমাপতিত হবে। এই ২ টা পয়েন্ট আমি এখানে আগে ক্লিয়ার করে দিই। দেখো, তো সমবৃত্তীয় কোণক আর এমনি নরমাল কোণকের আসলে তফাৎটা কি এখানে? কোণকের যেই মুখটা, হ্যাঁ, আমি জাস্ট ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি যেন বুঝতে পারো তোমরা। এইটা হইতে পারে এরকম, তাই না? হইতে পারে এটা এরকম, এটা এমন হইতে পারে, তাই না? যদি কাঠটা এমন হয় বা এটা এমন হইতে পারে। বুঝতে পারতেছি? অর্থাৎ এখানে একটা সমবৃত্ত তৈরি হচ্ছে না? এরকম অন্যান্য শেপ চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু এলিপস হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারতেছি? অর্থাৎ তোমরা ধরো যখন কোণ খাও তোমরা, কোণটা কেমন হয়? ধরো কোণটা ধরো এরকম। এখন আমি যদি এখানে কাট করে দিই, এরকম বাঁকা করে কাট করি, তখন কি এখানে বৃত্ত তৈরি হবে? না। এখানে এলিপস তৈরি হবে বা উপবৃত্ত তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটা আমাকে বলে দেওয়া আছে এখানে যে সমবৃত্ত হবে। অর্থাৎ এটা কাটটা একদম স্ট্রেইট হবে এরকম। সমান্তরাল। ওকে? এটা হচ্ছে আমাদের সমবৃত্তীয় কোণক। তো আশা করি আমরা বুঝছি ব্যাপারটা। ওকে? আচ্ছা, পরে কি বলছে? জেড অক্ষের সহিত সমাপতিত। অর্থাৎ ধরো আমি এখানে একটা স্থানাঙ্কের অবস্থা নিই ত্রিমাত্রিক, যেটা আমাদের y, এটা x নাও এবং এটা z নাও, z অক্ষ। সো আমাদের এই কোণকটা না ঠিক এইখানে হবে। z অক্ষটা একদম এর কেন্দ্রে দিয়ে যাবে, কোণকের একবারে মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটি হলো কি আমাদের? এটি হচ্ছে আমাদের সমবৃত্ত বিশিষ্ট z অক্ষের সহিত একটা কোণক। ঠিক আছে? আচ্ছা। তো তোমাদের কিন্তু আমাদের আসলে এই কোণকের বীজগাণিতিক সমীকরণ বা একটা তুরীয় সমীকরণ হইতে পারে। ঠিক আছে? বীজগাণিতিক বা তুরীয় সমীকরণে জানতে হবে। সো আমাদের কোশ্চেন পেপারে মাঝে মধ্যে কিন্তু উল্লেখ করে দিতে পারে এই যে এটাই হচ্ছে কিসের সমীকরণ বলো তো? এটা হচ্ছে আমাদের একটা সমবৃত্তীয় কোণক, যার যে কি? যে z অক্ষের সহিত সমাপতিত, তার সমীকরণ হচ্ছে এইটা। এটা কিন্তু বলা নাও থাকতে পারে কোশ্চেন পেপারে। তখন অবশ্যই আমাদের কি করতে হবে? এটা মুখস্থ করেই যেতে হবে এটা। সো বইতে কিন্তু অনেক বড় করে লিখছে। আমার এত বড় করে লেখা দরকার নেই, এক্সপ্লেন করার দরকার নেই। তুমি জাস্ট এখানে বলবা যে এখানে
আমাদের খুব সিম্পলি আমরা বলবো সমবৃত্তীয় কোনক দল যার অক্ষ জেড অক্ষের সহিত সমাপাতিত তার সমীকরণটা কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু জেড মাইনাস সি হোল স্কয়ার টেন স্কয়ার আলফা। আচ্ছা, যদি এক্স অক্ষে সহিত হইতো তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে, তাহলে এখানে কিন্তু জেড হইতো না, এখানে আমাদের এক্স মাইনাস সি হইতো আর জেডটা আমাদের এখানে থাকতো। তো আশা করি ব্যাপারটা বা পুরো বিষয়টা তুমি বুঝতে পারছো তোমরা। জাস্ট এই কথাটা লিখলেই হবে যদি আমাদের এটা উল্লেখ করা না থাকে। যদি কোশ্চেনে এইভাবে আসে তাহলে আমাদের এইভাবে ভেঙে এই কথাটা বলতে হবে, আর না হলে তো ডাইরেক্ট লিখতে পারলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার সমীকরণ। সো আমাদের এইখানে ইচ্ছামূলক ধ্রুবক কোনটা? এখানে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক কিন্তু শুধু সি এবং আলফা। ঠিক আছে? তার মানে আমাদের পুরো টেনএসকে আলফাটাই কি একটা ধ্রুবক হয়ে গেছে, যেহেতু আলফাটা কি আলফা এবং সিটা হচ্ছে আমাদের এখানে উচ্চামূলক ধ্রুবক। এবং এখানে স্বাধীন চলক কোনটা? আমাদের এক্স এবং ওয়াই কিন্তু আমাদের স্বাধীন চলক, জেডটা কিন্তু আমাদের অধীন চলক। তো আশা করি এগুলো তোমরা জানো। যারা প্রথম 3টা ভিডিও দেখে আসছে তারা এগুলো খুব ইজিলি বুঝতে পারতেছে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা এটাকে এখন আংশিক অন্তরক সমীকরণে রূপান্তর করব। ঠিক আছে? এই যে আমাকে বলা হয়েছে এখানে যে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে। এইটাকে আমরা কিভাবে আংশিক অন্তরক সমীকরণ নিতে পারি? এটাকে আমরা যথাক্রমে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরকম করব। আংশিক অন্তরীকরণ করব করে পাই। ঠিক আছে? তো তোমরা এগুলো জানোই। তো আমি যদি এক্স এর সাপেক্ষে এটাকে আংশিক অন্তরকম করি তখন কিন্তু ওয়াইটা ধ্রুবক থাকে, তো প্রথমত টোয়াইস এক্স হবে এখানে, এবং 2 জেড মাইনাস সি, তারপরে টেন স্কয়ার আলফা ডেল জেড ডেল এক্স। এটা ভেঙে করলাম না, কারণ আমি জানি তোমরা আসলে এগুলো পারবা। এবং এটাকে আমরা কি দিব? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তারপর 2y ইকুয়ালস টু 2 জেড মাইনাস সি টেন স্কয়ার আলফা ডেল জেড বাই ডেল ওয়াই, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। সো আগের যে ম্যাথটা করেছিলাম আমি তখন কি করছিলাম? 2 এবং 3 এর মানটা আমরা এই 1 নং সমীকরণে বসাই দিয়েছিলাম। কিন্তু এখন দেখো 2 আর 3 এর মান কি এখানে বসানো যায়? না, আমরা কিন্তু এমন কিছুই পাইনি যে এখানে বসাইতে পারবো। তুমি তখন বলতেই পারো যে আচ্ছা, ইচ্ছা করলে তো এই 2টাকে এখানে নেওয়া যায়, অর্থাৎ উভয় পক্ষ থেকে কিন্তু 2 কে বাদ দেওয়া যায়, তাই না? তুমি বলতেই পারো যে উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিয়ে দিই, এখানে বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স এর মান বসাই দিই এখানে, ওয়াই এর মানটা এখানে বসাই দিই, তাহলে তো হয়ে যায়। না, হয় না, কারণ দেখো এখানে আমাদের কিন্তু এগুলো বসালে কিন্তু আমার এই সি এবং আলফা কিন্তু এখানে কি হচ্ছে না, বিলুপ্ত হচ্ছে না। আমার কিন্তু ইচ্ছামূলক ধ্রুবক বিলুপ্ত করতে হবে। ইচ্ছামূলক ধ্রুবক কিন্তু থেকেই যাচ্ছে, সি এবং আলফা কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। তো আমরা কিভাবে এটা করতে পারি যেন আমাদের ইচ্ছামূলক ধ্রুবকটা বিলুপ্ত হয়ে যায়? ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা এই 2 নং সমীকরণকে আমরা 3 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিই। তো ভাগ করে দিলে কি হবে? এক্স ডিভাইডেড বাই ওয়াই, আর এখানে কি হবে বুঝতেই পারতেছো, 2 কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এগুলো কাটাকাটি হয়ে যাবে, উপরে শুধু কি থাকবে? জেড মাইনাস, সরি, আমাদের এটা কাটা হয়ে যাবে, এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে ভাগ করলে। তাহলে উপরে কি থাকবে? ডেল জেড বাই ডেল এক্স থাকতেছে উপরে, আর নিচে ডেল জেড বাই ডেল ওয়াই থাকতেছে।
আমরা এটা গুণ করে দিই x del z by del y equals to y del z by del x। ঠিক আছে? তারপর y del z by del x minus x del z by del y equals to 0। এটি আমাদের কি এই সমবৃত্তীয় কোণকের কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ এটা। ঠিক আছে? আচ্ছা, এটাও কিন্তু আমাদের কি কোণকের সমীকরণ হচ্ছে, এটাও কোণকের সমীকরণ। তফাৎটা কি? এইটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ, কোণকের আংশিক অন্তরক সমীকরণ। তুমি ইচ্ছা করলে এটাকে p কেও ট্রান্সফর্ম করতে পারবা, ইচ্ছা, বা ওইটা রেখে দিলে হবে, বা এটা রেখে দিলে হবে, অথবা p এবং q তে আমাদের রূপান্তর করে ফেললেও হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন অনেকেই ভাবতে পারে, আচ্ছা তাহলে তো এটা এর আগে যে ম্যাথটা করলাম ওইখানে তো আমরা কি করলাম, ইচ্ছামূলক ধ্রুবককে অপসারণ করলাম, কিন্তু ওইখানে তো আমি কি করছি, এবং 2 ও 3 নং সমীকরণের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছিলাম। বাট এখানে আমরা কি করলাম, এখানে আমরা আসলে ভাগ করছি। তাহলে আসলে কাজটা তো ঠিক হলো না, তাই না? হ্যাঁ। তো একেকটা এখানে ম্যাথের একেকটা নিয়ম। তো এর জন্য আমাদের একটা অ্যালগরিদম আছে যে আমি ওইটা ফলো করব স্টেপ বাই স্টেপ। এটা না হলে এটা করব। ঠিক আছে? ব্যাপারটা এরকম। যেরকম আমি আরেকটা উদাহরণ দেই এখানে। এটা করাবো না, জাস্ট দেখাই দিব এটা আমি। যে এখানে আমরা কি করি? এই যে ঠিক এই ম্যাথটা দেখি আমরা। এই ম্যাথে কি করছে? এখানে আমরা ২ নং ৩ নং সমীকরণ বের করছি। এখানে কিন্তু আবার ভাগ করিনি। মানও বসাইনি। এখানে আমরা এই ২ নং এর সাথে আমি x গুণ করেছি এবং ৩ নং এর সাথে আমি x গুণ করে যোগ করে দিচ্ছি। তখনই আমার সমাধান হয়ে গেছে। মানে আমি গুণ করে যোগ করলাম। এখানে লেখা আছে আমাদের যে এটা আবার ভাগ করে। এখানে এটা করছি, অন্তরীকরণ করার পর ২ নং সমীকরণ, ৩ নং সমীকরণ বের হইছে। আমরা ২ এর ৩ কে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে? তো এর জন্য আমাদের একটা অ্যালগরিদম রয়েছে। সেটা আমি একটু পড়াই দিই। যেন পরে বুঝতে সুবিধা হয় সবার। এই যে এটা কিসের অ্যালগরিদম? আ আংশিক অন্তর সমীকরণ গঠন করার অ্যালগরিদম। কিভাবে আমরা আংশিক অন্তর সমীকরণ গঠন করব? দেখো, প্রদত্ত সমীকরণকে, যে আমাদের যেই কোয়েশ্চেন পেপারে যেই আ স সমীকরণটা দেয়া থাকবে, এই প্রদত্ত সমীকরণকে স্বাধীন চলকের সাপেক্ষে আংশিক অন্তরণ করতে হবে। আচ্ছা, আমি যদি প্রদত্ত সমীকরণকে স্বাধীন চলকের সাপেক্ষে আংশিক অন্তরণ করি, তখন কিন্তু আমি ২ টা সমীকরণ পাবো, তাই না? আমরা কিন্তু এর আগের ২ টা ম্যাথে তাই দেখেছি আমরা। তারপরে কি করতে হবে? যে নতুন ২ টা সমীকরণ আমরা পেয়েছি, এই ২ টি সমীকরণের মান আমি মনেই ওই প্রদত্ত সমীকরণে বসায় দেখব যে এই ২ টা মান বসাইলে কি আমাদের ইচ্ছামূলক ধ্রুবকটা বা ইচ্ছামূলক ফাংশনটা, কারণ আমাদের আরেকটা টাইপ আছে, ঠিক আছে? বিলুপ্ত হচ্ছে কিনা। যদি বিলুপ্ত হয় তাহলে তুমি বসাই দিলে এন্ড ম্যাথটা কিন্তু তখনই শেষ। ঠিক আছে? আর যদি ২ ও ৩ এর মান, মানে নতুন যে ২ টা সমীকরণ পেয়েছি আমরা, সেই ২ টা সমীকরণের মান বসায় দেওয়ার পর যদি বিলুপ্ত না হয়, তাহলে তুমি বসাবা না। ঠিক আছে? তখন কি করতে হবে? তখন ওই ২ টা সমীকরণকে আমি একটু ভাগ দিয়ে চেষ্টা করব। মনে, ঠিক আছে? বা রাফই করলাম আমি। ঠিক আছে? যে এটা ভাগ করলে আমাদের ইচ্ছামূলক ধ্রুবকটা বিলুপ্ত হয় কিনা। যদি হয় তাহলে আমরা ভাগ করে দিব। আর যদি তাও না হয় তাহলে সমীকরণ দুটিকে আমরা যথাক্রমে স্বাধীন চলক দ্বারা গুণ করে, মানে x এবং y দিয়ে গুণ করব আমরা। ঠিক আছে? গুণ করে যোগ করে দিব। দেখব সেই ক্ষেত্রে কি আমাদের ইচ্ছামূলক ধ্রুবকটা বা ফাংশনটা বিলুপ্ত হয় কিনা। এটাও যদি ফেইল করে তখন আমরা সেকেন্ড স্টেপে যাব, সেটা হচ্ছে আমরা ওই ২ টা সমীকরণকে আবার অন্তরীকরণ করব। ২ ও ৩ কে আমরা যখন আবার অন্তরীকরণ করব, আমরা কিন্তু নতুন ২ টা সমীকরণ পাবো আবার। তাহলে ওই ২ টি সমীকরণকে আবার যথাক্রমে স্বাধীন চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব এবং মান প্রদত্ত সমীকরণে বসাবো যদি ইচ্ছামূলক ধ্রুবক। আচ্ছা, তাহলে আমি যে ২ টা সমীকরণ পেয়েছিলাম, যখন এই ভাগ করে গুণ করে কোনটাতে হবে না, তখন ওই ২ টো সমীকরণকে আমি আবার অন্তরীকরণ করব। ঠিক আছে? ২ টাকে যদি করি আবার, তাহলে আবার কি বের হবে? আবার ২ টা সমীকরণ বের হবে আমার, তাই না? এবং ওই ২ টা নিয়ে কি করব? আবার সেম কাজ করব যে ওই ২ টার মান আমরা এই ডাইরেক্ট এই প্রদত্ত সমীকরণে বসায় দেখব যে হয় কিনা। তা না হলে আমরা আবার ভাগ করে দেখব যে ভাগ করলে হয় কিনা। আর ভাগ যদি না হয় তাহলে আমরা দেখব গুণ করে যোগ করলে হয় কিনা। ঠিক আছে? এবং তোমার এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ রয়েছে, ঠিক আছে? বা
কমন আনকমন যেটাই আসুক না কেন এর ভিতরেই আসবে। এর ভিতরে আসবে। ঠিক আছে? সো আমি বলতেছি সবাই এই অ্যালগরিদমটা মাথায় রাখবা যে কোনটার পর কি করব আমরা। তাহলে আনকমন মেথড করতে পারবা। তো আমি একটা এক্সাম্পল দেখাই ধরো এখানে। আ এখানে একটা এক্সাম্পল যদি দেখাই আমি। লাইক এইটা। আমি এটাকে নিলাম। ঠিক আছে? নেয়ার পর এটাকে আমি x এর সাপেক্ষে আংশিক করলাম। এটা পেয়েছি ২ নং সমীকরণ। y এর সাপেক্ষে আংশিক করছি। আমি ৩ নং সমীকরণ পেয়েছি। তো অ্যালগরিদম অনুযায়ী আমি কিন্তু এই ২ নাম্বার এবং ৩ নাম্বারের মানটা এখানে বসায় দেওয়ার ট্রাই করব। বসায় দেখব ইচ্ছামূলক ধ্রুবক বা ইচ্ছামূলক ফাংশন এই ক্ষেত্রে তোমার f টা বিলুপ্ত হয় কিনা। ঠিক আছে? আমি এই ম্যাথ এখন করাইনি। ইচ্ছামূলক ফাংশন বিলুপ্ত ম্যাথ এখনো করানো হয়নি। তো আমি দেখাচ্ছি অ্যালগরিদমটা আসলে কাজ করে কিভাবে। সো এই ২ এবং ৩ এর মানটা আমরা এখানে বসায় দেখব যে বিলুপ্ত হয় কিনা। তো দেখো তুমি এখানে ২ ও ৩ এর মান বসানোর স্কোপ কি এখানে আছে? এখানে কিন্তু মান বসানোর কোনো স্কোপ নাই। ঠিক আছে? তাহলে তুমি কি করবা? এখন তুমি এখন চিন্তা করবা ২ ও ৩ কে ভাগ করা যায় কিনা? তুমি দেখো ভাগ করা যায় কিনা? ভাগ করার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, আছে তো। আমি যদি ২ কে ৩ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার এটা কি? বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার কিন্তু তখন একটু খেয়াল করে দেখো কি হচ্ছে? তখন কিন্তু আর থাকতেছে না আমাদের f টা। দেখো? f কিন্তু চলে গেছে। f টা হচ্ছে আমাদের ইচ্ছামূলক ফাংশন এখানে। এটাই আমাদের কি? নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। সো আশা করি পুরো বিষয়টা বুঝাতে পারছো। আমরা নেক্সট ক্লাসে আমি এই ইচ্ছামূলক ফাংশনের একটা ম্যাথ করাই দিব। অনেকে তুমি এখনই পেরে যাবা নিজেই। তো আমি এই জায়গায় আরেকটা কথা বলে দিই, যেটা আমি শুরুতেই বলছিলাম। এটা আসলে বুঝা উচিত সবারই এবং এটা এখন বলি আবার আমি। দেখো, চ্যাপ্টারের নামটা আসলে কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমরা এখানে আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। ঠিক আছে? এখানে কিন্তু যেটা স্মার্ট, যেই স্টুডেন্ট একটু স্মার্ট সে কিন্তু বলতেই পারে যে এটা গঠন করা আবার শিখাবে কিভাবে আমাকে? মানে গঠন করতে আবার একটা চ্যাপ্টার লাগবে কেন? আমি তো আপনি আমাকে এখনই বলেন আমি এখনই একটা বানাই দিই আংশিক অন্তর সমীকরণ। তাই না? যে আসলে সংজ্ঞা জানে আংশিক অন্তর সমীকরণে, সে কিন্তু তখনই আমাকে কিন্তু একটা আংশিক অন্তর সমীকরণ বানায় দিতে পারবে ইচ্ছা করলে। ঠিক আছে? সে কিন্তু তখনই আমাকে একটা এরকম আংশিক অন্তর সমীকরণ বানায় দিতে পারবে। এই যে, এটা কিন্তু একটা আংশিক অন্তর সমীকরণ। কেন? কারণ এখানে একটা কি আছে? এখানে আংশিক অন্তরজ আছে বা পার্শিয়াল ডেরিভেটিভ। একে আমরা ডেরিভেটিভ বলি। আচ্ছা। এই যে এটা বানাই ফেললাম আমি আংশিক অন্তর সমীকরণ। তা আমার তো এখানে আ নিয়ম লাগতেছে না। কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে যে আমরা ২ টা পদ্ধতিতে আংশিক অন্তর সমীকরণ গঠন করে থাকি। ২ টা পদ্ধতিতে। কিভাবে? ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করার মাধ্যমে এবং ইচ্ছামূলক ফাংশন অপসারণ করার মাধ্যমে। এই যে এখানে সুন্দর করে বলা আছে যে আংশিক অন্তর সমীকরণ নিম্নে ২ উপায়ে গঠন করা যায়। ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে, ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে। তাহলে এইটা কেন আসতেছে? দেখো, এই যে আমি যেই আ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করলাম, এটার কি সমাধান আছে? আমি কি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আমি কিন্তু বলতে পারতেছি না গ্যারান্টি দিয়ে। বা তুমি একটু চিন্তা করে দেখো যে অ্যা যখন স্কুল কলেজে স্যার ম্যাডামরা কোয়েশ্চেন তৈরি করত, তাদের কিন্তু আসলে কোয়েশ্চেন তৈরি করার আগে অ্যান্সার ভাবতে হইতো যে এটা কি অ্যান্সার আছে কিনা? অ্যান্সার না থাকলে তো ওই কোয়েশ্চেন তৈরি করবে না। তাও কিন্তু দেখতা আমাদের কি এমন কোন কোয়েশ্চেন দিয়ে দিত যে কোয়েশ্চেন আসলে সমাধান নাই। ঠিক আছে? এটাকে সমাধান করা যাবে না। এমন কোয়েশ্চেনও কি মাঝে মধ্যে ভুল করে তারা দিয়ে ফেলত। সো এখানে বিষয়টি এমন যে আমি যদি এইভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করি, তাহলে আমি বলতে পারব না যে এটা কি সমাধান আছে কি নাই। কিন্তু আমি যখন এইভাবে তৈরি করব, একটা সমীকরণ নিলাম আমি, সেই সমীকরণটা বীজগাণিতিক সমীকরণ হইতে পারে বা তুরীয় সমীকরণ হইতে পারে। তো অনেকে আর জানেন না আসলে তুরীয় সমীকরণ কি? তুরীয় সমীকরণ কিন্তু আসলে যে সমীকরণে সাইন ফাংশন, কস ফাংশন, লগ ফাংশন এগুলো থাকবে বা আমাদের চলক পাওয়ার আকারে থাকবে এইভাবে। ধরো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x এরকম। চলকটা পাওয়ারে থাকবে। দেন ওই টাইপের সমীকরণকে আমরা বলি আসলে তুরীয় সমীকরণ। তখন ওগুলো আর বীজগণিতই থাকে না। ঠিক আছে? এই যে তুরীয় সমীকরণগুলা, সেটা আমাদের সমীকরণটা তুরীয় হইতে পারে, বীজগাণিতিক হইতে পারে। তুমি একটা বীজগাণিতিক সমীকরণ নিবা, ওই বীজগাণিতিক সমীকরণ থেকে তুমি ইচ্ছামূলক ধ্রুবকটা অপসারণ করলা বা বিলুপ্ত করলা। করার পর তুমি যেই
আংশিক অন্তরক সমীকরণটা পাবা, ঠিক আছে? ওইটা কি হবে? দেখো এটাই সেই সমীকরণ আমাদের। এখানে আমরা সাধারণ আকার দেখাইছি যে এটা হচ্ছে আমাদের সেই বীজগাণিতিক। এটা বীজগাণিত হইতে পারে বা আমাদের তুরীয় হইতে পারে, ঠিক আছে? তুরীয় হইতে পারে। সো এটা একটা বীজগাণিতিক সমীকরণ হবে বা তুরীয় সমীকরণ হবে। তো এখান থেকে দেখো এখানে a, b আছে। তো আমি এটা কিন্তু অপসারণ করতে পারি। আমাদের আংশিক অন্তরক সমীকরণ তৈরি হয়ে গেছে। তখন আমি যে আংশিক অন্তরক সমীকরণটা পেয়েছি, আমি কিন্তু এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার সমাধান আছে। এবং এটার সমাধান কি জানো? এটার সমাধান কিন্তু এই সমীকরণটাই। এটাকে যদি আমি যোগজীকরণ করি তাহলে আমি এটাই পেয়ে যাব। তাহলে তুমি বলতে পারো এখানে আসলে চ্যাপ্টারটা কি? যে সমাধানযোগ্য আংশিক অন্তরক সমীকরণ গঠন শিখা। ঠিক আছে? সো আমি চাইনি এটা জানাবো এগুলা। কিন্তু কারণ অনেকেই ডিটেইলসে পড়তে চায় না। কিন্তু এগুলো জানা উচিত যে আমি কেন কি পড়তেছি আর কিভাবে কি হচ্ছে। ঠিক আছে? সো এইখান থেকে কিন্তু আমরা এটা পেলাম। ওকে? তো সেম ভাবে ইচ্ছামূলক ফাংশন, এটা কি হবে? একটা বীজগাণিতিক সমীকরণ বা একটা তুরীয় সমীকরণ। ওইটাকে আমরা কি করলাম? এই আকারে নিয়ে আসলাম অপসারণ করার মাধ্যমে। এটার কি থাকবে? এটার সমাধান কিন্তু এই উপরেরটা। ওকে? তো আমি বলছিলাম এখানে ম্যাথগুলো করার পরই তোমরা থিওরাম ধরবা বা উপপাদ্য ধরবা। অন্যান্য কোর্সের বেলায় বিষয়টা ডিফারেন্ট, বাট এখানে কিন্তু আগে তুমি ম্যাথ করবা, তারপর তুমি থিওরাম পড়বা। তাহলে থিওরামগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে? এবং আমি এখানে আরেকটা জিনিস দেখাই দিই। এই জিনিসটা বুঝতে পারবা ভালো করে যে কি হচ্ছে এখানে। এই যে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে কিভাবে গঠন করি। তোমরা হয়তো সবাই দেখছো যারা আ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করছো সেকেন্ড ইয়ারে বা তোমরা 4th ইয়ারে আমাদের যারা মডেলিং শুরু করে ফেলছো, ঠিক আছে? মডেলিংটা। তো মডেলিং এ তোমরা জানো এটা কি? এটা হচ্ছে আমাদের ম্যালথাসের জনসংখ্যার মডেল, তাই না? এটা কি? একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সাধারণ অন্তরক সমীকরণ, আংশিক না কিন্তু এটা। তো এই দেখো এই সাধারণ অন্তরক সমীকরণটাকে আমি কি করলাম? যোগজীকরণ করতেছি এখানে দেখো, একটু খেয়াল করো। এটা কিন্তু আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। এটাকে আমি যোগজীকরণ করলাম। করার পর আমি কিন্তু এটা পেয়েছি সমাধান হিসেবে। একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু সিটা কিন্তু ইচ্ছামূলক ধ্রুবক। সিটা কিন্তু আমাদের এখানে ইচ্ছামূলক ধ্রুবক। তা আমি এই সবকিছু কিন্তু বাম সাইডে নিয়ে আসছি এবং এটাকে আমি একটা অ্যাজ এ ফাংশন আকারে লিখলাম এভাবে। যেখানে টি এবং এন টা কিন্তু আমাদের চলক। টি টা কিন্তু আমাদের স্বাধীন চলক আর এন টা কিন্তু অধীন চলক আমাদের। কেন? দেখো এন টা কিন্তু টি এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এবং সিটা হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে এটা কিন্তু একটা ইচ্ছামূলক ধ্রুবকে আমি একটা সমীকরণ পেলাম। এবং এটার কি? এটা তুরীয় সমীকরণ। কেন? এখানে লন আছে। তো দেখো এইটার সমাধান কিন্তু এইটা। আমি এটার সমাধান হিসেবে এটা পেয়েছি। ওকে? তো তুমি কিভাবে পেলে সমাধানটা? যোগজীকরণ করে। সো এখন তুমি চিন্তা করো তোমার কাছে আছে এটা। তোমার কাছে আছে এটা। এটা আছে। তখন তুমি কি করতা? প্রদত্ত সমীকরণ এটাতে আছে। তখন তুমি সিম্পলি এটাকে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতা। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে সাধারণ অন্তরক সমীকরণ, তুমি তখন কি করতা? স্বাধীন চলকের সাপেক্ষে এখানে তুমি পূর্ণ অন্তরীকরণ করতা। করলে তুমি কিন্তু আসলে এটা পেয়ে যেতা। কারণ তোমার আসলে সি বিলুপ্ত হয়ে যেত তখন। ঠিক আছে? তা এই বিষয়টা কি বুঝতে পারছো কিনা দেখো তোমরা। ওইখানে কিন্তু এই জিনিসটা হয়েছে এবং পরবর্তীতে আমরা থিওরামে এটাই দেখব থিওরামে। তো দেখো এটার অ্যান্সার এটা এবং আমি এখানে এক্সপ্লেইন করছি আমি। আমি এটাকে এখন নিয়ে যাব এখানে। দেখো এই যে আমরা এটাকে এই ১ নংকে আমরা টি এর সাপেক্ষে আংশিক অন্তরণ করব। তো এটাকে টি এর সাপেক্ষে আংশিক অন্তরণ করলে মানে কি? dA/dt পাবো, তাই না? এটা যদি f আমাদের এবং এর সাথে কিন্তু 0 আসবে। সো এটা না লিখলেও হইতো। এটা না লিখি আমি। ওকে দেখো। সো এটাকে আমি ডাইরেক্ট অন্তরীকরণ করলাম। টি এর সাপেক্ষে করলে কি হবে? এই যে এই ঘটনা ঘটবে এখানে। দেন দেখো এখানে আমাদের c কে করলে 0 পাই আমরা এবং এখানে r তে আমরা r পাচ্ছি শুধু। r কিন্তু এখানে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে? r ও কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো r ও কিন্তু এখানে আমাদের একটা কনস্ট্যান্ট। কিন্তু এখানে কিন্তু আছে। r কিন্তু আমাদের এখানে ইচ্ছামূলক ধ্রুবক নয়। তোমরা সবাই ভালো করে জানো ইচ্ছামূলক ধ্রুবক কখন পাই আমরা? যোগজীকরণ করার পরে কিন্তু আমরা এখানে ইচ্ছামূলক ধ্রুবক পাই। ঠিক আছে? সো আমি কিন্তু এখানে বলে দিই ভালো করে যে
আর কিন্তু আমাদের এখানে ইচ্ছামূলক ধ্রুবক না। আর কনস্ট্যান্ট বাট ইচ্ছামূলক ধ্রুবক নয়, ধ্রুবক নয়। এই জিনিসটা মাথায় রাখি একটু। এর জন্যই আসলে আমাদের আর কিন্তু এখানে বিলুপ্ত হয় নাই। আর কিন্তু এখানে থেকে গেছে। কারণ আমরা শিখছি কিন্তু শুধুমাত্র ইচ্ছামূলক ধ্রুবকই বিলুপ্ত হবে। তো আশা করি পুরা বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করতে পারছি এবং এই টাইপের ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আমরা ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হয় সেটা শিখব। ধন্যবাদ।